সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপের শেষ দিন আজ, মাত্র কয়েক ঘন্টা পরই নির্ধারিত হবে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখবে নাকি 16 বছর পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে স্পেন। তবে তার আগে গত রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দেখা গেছে অবিশ্বাস্য এক গোল উৎসব। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ইংল্যান্ড। বুকায়ো সাকা করেছেন হ্যাটট্রিক, আর জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আজকের দীপ্ত ডি বক্সে থাকছে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স ম্যাচের হাইলাইটস ও বিশ্লেষণ, সাকার হ্যাটট্রিক, এমবাপ্পের নতুন ইতিহাস গড়া গোল্ডেন বুটের শেষ সমীকরণ এবং আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনালের পূর্ণাঙ্গ ট্যাকটিক্যাল আলোচনা। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু এবং অভিনেতা শতাব্দী ওয়াদুদ। দুজনকে ওয়েলকাম করছি। গতকালকের ম্যাচ নিশ্চয়ই দেখা হয়েছে, আমরা আলাপ করব সেটা নিয়ে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। প্রথমার্ধে ইংল্যান্ডের 4টা গোল হাফ টাইমের মধ্যে এবং ডেকলান রাইসের দুর্দান্ত এক সূচনা, এসডি কানসার হেড, সাকার হ্যাট্রিক। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের প্রত্যাবর্তনের চেষ্টা, এমবাপ্পের ব্রেস, দেমবেলে ও বারকোলার গোল যোগ করার সময়ে বেলিংহামের গোল। 10 গোলের রোমাঞ্চ। বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড। দুই দলই আসলে 7টি করে পরিবর্তন নিয়ে তারপরেই মাঠে নেমেছিল। এই পরিবর্তনটাই কি আসলে তাদেরকে বেশ খানিকটা চিল, নির্ভার এবং গোলমুখী করে তুলেছে? মিন্টু ভাই, আপনার কাছ থেকে আসবো। না, অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন, মানে আমরা শুরুর আগে শতাব্দী বয়সে আলাপ করছিলাম অ্যাকচুয়ালি যে এই ধরনের একটা হাই স্কোরিং ম্যাচ এটা হয়তো কেউ ওইভাবে প্রত্যাশাও করেনি। তবে এই ধরনের ম্যাচগুলোতে খুব ডিফিকাল্ট দুটি দলের জন্য অ্যাকচুয়ালি, মানে মানসিক দিক থেকে অ্যাকচুয়ালি যারা এসেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ফরচুনেটলি আর আনফরচুনেটলি তারা এখন থার্ড পজিশনের জন্য ফাইট করতে হচ্ছে। সো এটা একটা মোটিভেশন আসলে ওইভাবে থাকে না প্লেয়ারদের। যেমন কোচরা বলছিলেন মানে কেউই খুব একটা আগ্রহী নন। এবং ডেকলান রাইস অ্যাকচুয়ালি ম্যাচের পরে বলছিল, মানে তার পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে এবং ইংলিশ মিডিয়ার সঙ্গে আলোচনায় বলছিল যে আসলে মোটিভেশনটা সেরকম ছিল না, কিন্তু ম্যাচে যখন আমরা নেমে যাই তখন কিন্তু আবার সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। তো মানে আমার এখানে যেটা হচ্ছে যে ইংল্যান্ড অ্যাকচুয়ালি যদি বলি যে দীর্ঘদিন পরে, অলমোস্ট 1966-এর পরে, 60 বছর পরে এবার অ্যাকচুয়ালি তাদের একটা সম্ভাবনা ছিল যে ফাইনালে যাওয়ার। এবং ইংলিশ মিডিয়াগুলো কিন্তু আপনি দেখবেন এর আগের বিশ্বকাপগুলোতে যেভাবে একটা হাইপ তৈরি করতো যে ইটস কামিং হোম, সেরকম কোনো হাইপ কিন্তু তারা তৈরি করেনি এবং কিছুটা চুপচাপই ছিল অ্যাকচুয়ালি। এবং ইংল্যান্ড স্কোয়াডটা বেশ ভালো একটা স্কোয়াড ছিল। এবং মিস্টার টমাস টুকেলের কথা বলবো, লাস্ট ম্যাচটা সেমিফাইনালে ট্যাকটিক্স সামটাইমস এটা হতে পারে, ইট ক্যান বি হ্যাপেন ইন ফুটবল, কিন্তু বাট কালকের যে পারফরমেন্স, যে একটা আলোচনা ছিল যে বুকায়ো সাকাকে আসলে অনেক সময় স্টার্টিং ইলেভেনে দেখাই যায়নি, ইভেন মার্কাস রাশফোর্ডকে দেখা যায়নি। ইজের মতো প্লেয়ার কখনো ছিল সাবস্টিটিউট হিসাবে, কখনো সেভাবে আসলে স্টার্টিং ইলেভেনে ছিল না। তো ডেফিনেটলি ইংল্যান্ড টিম একটা ভেরি গুড স্কোয়াড। এবং অন দি আদার হ্যান্ড আমি মানে শুধুমাত্র এখানে ফ্রান্সের কথা বলবো এই কারণে যে কিলিয়ান এমবাপ্পে, ওনার কিন্তু একটা সুযোগ ছিল অ্যাকচুয়ালি টপ স্কোরার হওয়ার। এবং আজকে রাতে লিওনেল মেসিরও একটা চান্স, ফাইনাল ম্যাচ, যদিও প্রতিপক্ষ অনেক স্ট্রং স্পেন, কিন্তু বাট ইংল্যান্ডও অনেক স্ট্রং সাইড। তারপরেও সেখানে অ্যাকচুয়ালি কিলিয়ান এমবাপ্পের 2 গোল করা এবং মোটামুটি এখন এককভাবে সে টপ স্কোরার বিশ্বকাপে। তো লিওনেল মেসিরও সেই অপরচুনিটি থাকছে অ্যাকচুয়ালি আজকের ম্যাচে। মানে উনি এমন প্লেয়ার অ্যাকচুয়ালি, হি ক্যান মেক দ্য ডিফারেন্স। সো এমনও হতে পারে মেবি 2টা গোল করে দিল আজকে, কি বলেন? এবং অন্তত 2টো গোল এবং একটা অ্যাসিস্ট হলে কিন্তু তাকে ছাড়িয়ে যাবে। এবং যদি 2টো গোল হয়, অ্যাসিস্টের সংখ্যাটা যেহেতু সমান সমান থাকবে, তাহলে আসলে কত কম মিনিটে কে গোল করেছে সেই জায়গাতে এমবাপ্পে, কত মিনিটের একটা জেনে এরকম। তো হ্যাঁ, এমবাপ্পে খানিকটা এগিয়ে রয়েছেন। আমরা ডেকলান রাইসের শুরুর গোলটা নিয়ে একটু বলতে চাই যে সেটাই কিন্তু ম্যাচের ছন্দটা নিমেষেই চেঞ্জ করে দিয়েছে। এবং ফার্স্ট হাফের মধ্যে আমরা দেখেছি 4-0 খেলা যখন দেখতে বসেছি, অনেস্টলি আমি তখন মোটামুটি 21 মিনিট পার হয়ে গেছে, মানে আনএক্সপেক্টেড যে ফ্রান্স কোনো গোল করতে পারেনি এবং রাইসের গোল ওয়াজ ট্রেমেন্ডাস। কি বলবেন? ওই গোলটা তো যদি বলি আমি যে ইংল্যান্ডকে একদম বুস্ট আপ করে দিয়েছে। এত চমৎকার পজিশন থেকে এত ঠান্ডা মাথায়ও জাস্ট প্লেস করেছে বলটা, এত চমৎকারভাবে গেছে। এবং খেলার সময় মনে হচ্ছিল যে এই খেলাটা তোরা আর্জেন্টিনার সাথে কেন খেললি না, মানে ওটা তো আসলে কালকের খেলা দেখে মনে হচ্ছে। এবং দুই দলই আসলে বিশ্বকাপের অনেক আলোচনার পর, যেমন থার্ড পজিশন নিয়ে কেন খেলবো, লাভ অনেক ধরনের আলোচনা কিন্তু হয়েছে। সে কারণে আপনি যেটা বললেন যে 7 জন করে বেস্ট 11-এর প্লেয়ার ড্রপ দিয়ে ওরা মাঠে গেছে। কিন্তু যখন গোল উৎসব শুরু হয়েছে এবং ফ্রান্সের বডি ল্যাঙ্গুয়েজ এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে আবার 7-8টা গোল না খেয়ে ফেলে জার্মান ব্রাজিলের মতো অবস্থা না হয়,
কিন্তু পরে যখন দেখলাম যে না, Half একদম time-এর ইন্টারভেলের পরে অন্য চেহারা, একদম ওইখানে মোটিভেশনাল স্পিচ নিশ্চয়ই দিয়েছে দিদিয়ার দেশাম গ্রিন রুমে। তারপরে যে খেলাটা খেলেছে সেটা তো আমার কাছে, Player-ও তো change হ্যাঁ করেছে। প্লেয়ার চেঞ্জ হ্যাঁ, হয়েছে, এবং আমি তখন বুঝেছি ম্যাচটা দুই দলের কেউই মানে এতটা হেলাফেলা করেনি যখন বেলিংহ্যামকে নামানো হয়। হ্যারি কেনকেও তো নামাতে পারতো ওইখানে, দুইটা প্লেয়ার নামাই দিলে তো সিকিউর হয়ে যায় ম্যাচটা। ওখানে মানে $2 মিলিয়ন এই দিক সেই দিক একটা প্রাইজ মানে যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ চেঞ্জ করতে পারতো। আর আমার গতকাল খুব অনুভব করেছি আমি কেন সাকাকে ওই দিন বেস্ট 11-এ খেলানো হয়নি। এই এটা জায়গাটা। টুখেলের এটা একটা ভুল ছিল। ভুল একটা আর decision। খারাপ লেগেছে যে দিদিয়ার দেশাম তো একদম ভাই লেজেন্ডারি কোচ, ওনার লাস্ট ম্যাচটা উনি হেরে বিদায় নিলেন। আর মানে এটা সেটা একটা আরো খারাপ। ভালো হতে পারতো। ইভেন হ্যাঁ, ভালো আমরা হতে যখন পারতো। দেখছিলাম যে আসলে ব্যাক টু ব্যাক এমবাপে গোল মিস করেছেন, দিদিয়ার দেশামের দিকে ক্যামেরাটা ফোকাস করা বারবার হচ্ছিল। উনি দেখাচ্ছিল। উনি আসলে যার উপর নাই বেশ খানিকটা হতাশ ছিলেন। হতাশ ছিলেন, But চুপচাপ ছিলেন চুপচাপ কিন্তু 4 গোলের পরে। অ্যান্ড আমরা ইন্টারেস্টিং একটা জিনিস মানে আমরা যেটা শুনছি মেবি ইংল্যান্ড দলের কোচ চেঞ্জ হতে পারে, তবে হ্যাঁ উনি মান বাঁচিয়েছেন টমাস টুখেল। এখন দেখা যাক ফিউচারে আসলে কি হয়। সো এই যে ফ্রান্স 4-0 থেকে হাফ টাইমের পরে 4-3 ব্যবধানে ফিরেছিল, মিন্টু ভাই আপনার কি মনে হয় যে ইংল্যান্ডের জায়গায় যদি অন্য কোনো দল থাকতো ম্যাচটাকে আসলে হাতছাড়া হয়ে যেতে পারতো কিনা, সেটা কি ফ্রান্স জিতে নিতে পারতো কিনা? না, এটা একটা জিনিস হচ্ছে যে মানে ইউ নেভার নো, যে কিছু কিছু সময় আপনি যদি ম্যাচের দেখেন যে ইংল্যান্ড, আমি ওই আর্জেন্টিনার সঙ্গে ম্যাচটা যেটা শতাব্দী ভাই বললেন যে আপনি এক গোলে লিড করার পরে কিন্তু আপনি এত মানে মোর ডিফেন্ডিংয়ে কনসেন্ট্রেট করার কারণে অ্যাকচুয়ালি আপনি ম্যাচটা হেরেছেন। কালকে তো 4-0 যখন লিড, ওই ট্যাকটিক্সে তো আর যায়নি। এবং ডেফিনেটলি ফ্রান্স দে আর অলসো ভেরি গুড সাইড, এবং তাদের যে ফ্রন্ট লাইন একটা সময় কিন্তু ওসমান ডেম্বেলেকেও ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো একটা জিনিস হচ্ছে যে ইট ওয়াজ ওপেন ম্যাচ ছিল, এবং ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে ফুটবলের দুটো প্রিন্সিপাল, অ্যাটাকিং এবং ডিফেন্ডিং। আর এত ডিটেল অনেক কিছু আছে, কিন্তু এনজয় করেছে একটা বোথ দ্য টিম। এখানে এমন ছিল না যেটা মানে সেমিফাইনাল পর্যন্ত বা কোয়ার্টার ফাইনালে হয় যে আপনাকে অনেক হিসেবেই খেলা খেলতে হবে, এবং গেমের স্টেট এবং স্টেজ কনসিডারেশনে রেখে আপনার গেম প্ল্যান এবং অ্যাটিটিউড অ্যাপ্রোচিংটা আপনাকে করতে হয় ম্যাচে। কালকে যেমন ছিল একেবারে মানে ওপেন গেম 4-0, ওয়ান কাইন্ড অফ মনে হচ্ছে যে ফ্রেন্ডলি চ্যারিটি ম্যাচ খেলতেছে, সহজভাবে সহজভাবে এবং নির্ভর সবাইকে দেখা গেছে। এবং ও বাই দ্য ওয়ে এই যে তৃতীয় স্থান হোল্ড করা, এটা আমরা শুরু থেকে ভাইয়াও বলছিলেন যে আসলে 60 বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় অর্জন। এইটাকে আসলে আপনি কতটা মোটিভেশনাল জায়গা হিসাবে দেখবেন ফর ইংল্যান্ড টিম? আমার কাছে এটা তো মনে হয় যে দুর্দান্ত কামব্যাক, কারণ ইংল্যান্ডে যারা ছিলেন গ্যারি লিনেকার, পল গ্যাসকোয়েন, তারপর আরো স্টিফেন জেরার্ড, ডেভিড বেকহ্যাম, মাইকেল ওয়েন, আপনি ওয়েন রুনি, অনেক নাম বলতে পারেন। এই প্লেয়াররা কেউ কিন্তু এই স্টেজ পর্যন্ত আসতে পারেনি। হ্যাঁ মানে পারেনি, কিন্তু 60 বছর পর এই হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম এই জেনারেশনটা কিন্তু একটা লেভেলে আসতে পেরেছে, থার্ড হয়েছে বিশ্বকাপে। এইটা ইংল্যান্ডের ফুটবল তো সবসময় ক্রেজি ওরা ফুটবলের ব্যাপারে, আর ওটা তো ওদের জিনিস, ইটস কামিং হোম। ভাইজি একটু আগে বললেন মিন্টু ভাই, ওই জায়গা থেকে পরের জেনারেশনগুলো বা ইংল্যান্ডের এর পরের ওয়ার্ল্ড কাপে দেখবেন ইংল্যান্ডের অন্য চেহারা, আমার যেটা বিশ্বাস। আমারও সেটাই মনে হচ্ছে। এবং আপনি যদি শতাব্দীতে একটা জিনিস দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সও কিন্তু ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল। ইভেন লাস্ট 2024 এর সেখানেও কিন্তু ভালো পারফরম্যান্স করেছে। ওই ধারাবাহিকতাটাই কিন্তু এখন পর্যন্ত বজায় রয়েছে। এবং সাকার আসলে একটা আফসোসের জায়গা ছিল যে আসলে এই সাকাকে কেন খেলানো হলো না। সাকার আমরা হ্যাট্রিক দেখেছি এবং আশা করা যায় ইংল্যান্ডের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম একটা মুখ হিসাবে দেখতে পারবো। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। প্রথমার্ধে আমরা যদি দেখি বা পায়ের 2 নিখুঁত ফিনিশিংয়ে ইংল্যান্ডকে কিন্তু বড় ব্যবধানে এগিয়ে দেন সাকা। পরে ম্যাচের 87 মিনিটে জুড বেলিংহাম পেনাল্টি নেওয়ার সুযোগ তুলে দেন তার হাতে। ঠান্ডা মাথার স্পট কিক থেকে গোল করে পূর্ণ করেন হ্যাট্রিক। বিশ্বকাপের এই যে শেষ ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য, সতীর্থের উদারতা আর এক অস্মরণীয় অর্জন, বুকায়ো সাকার হ্যাট্রিকই আসলে আমাদের এই পুরো ম্যাচটাকেই যেন চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গা থেকে যদি বলি যে নিজের গোলের সুযোগ ছেড়ে পেনাল্টি নিতে দেয়া বেলিংহ্যামের এই সিদ্ধান্ত আসলে ইংল্যান্ড দলের ঐক্য এবং তাদের এই সম্পর্কটা নিয়ে কি বলে? এটা আসলে বোঝা যায় একটা টিমের আর্জ কতটা, যে ওরা তো চাচ্ছিল ফাইনাল যেন খেলে, চ্যাম্পিয়ন বা রানার আপ হয়, সেখান থেকে ওরা ওটা হতে পারেনি। টিমিং কম্বিনেশন অনেক চেঞ্জ করে তারপরে থার্ড পজিশনের জন্য ওরা লড়তে নেমেছে। কিন্তু বেলিংহ্যাম দেখেন একটা বড় স্যাক্রিফাইস করেছে, যে
এই বিশ্বকাপের ইতিহাসে 96 বছরের ইতিহাসে প্রথম মিডফিল্ডার হিসেবে এক বিশ্বকাপে 7 গোল করলেন কিন্তু জুড বেলিংহাম। এর আগে কেউ পারেননি, কেউ নোবডি। ওখানে কিন্তু 8 গোল করার চান্স ছিল ওর। সেটাই মানে টিম বন্ডিং বা ইচ আদার শ্রদ্ধা, ভালোবাসা এবং সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার যে তাড়না, সেখান থেকে আমি বলবো এটা একটা বড় স্যাক্রিফাইস। আর টিমেও একটা প্ল্যান থাকে যে পেনাল্টি পেলে কে করবে। আমার মনে হয় ইংল্যান্ডে বেলিংহামের হাতে প্রথমে বল দেখে আমি ভেবেছিলাম বেলিংহামে কিকটা করতে যাচ্ছে এবং আমার আফসোস হচ্ছিল, আরে ওর হ্যাটট্রিকটা হতে দাও না রে ভাই, তোমরা তো আর চ্যাম্পিয়ন রানার আপ হতে পারবে না। পরে দেখলাম যে না, সেই কাজটাই করেছে। এবং শতাব্দী ভাই যেটা বলছিলেন অ্যাবসলিউটলি, এখানে সে চান্সটা নিতে পারতো, 8 গোল হতে পারতো তার, কিন্তু ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করা এটাও কিন্তু বিশাল মাইলেজ। এই কারণে অ্যাকচুয়ালি ওইটা তার এইসব জিনিস চিন্তা করে আসলে তারা, মানে টপ ক্লাস কালচার, টপ ক্লাস এনভায়রনমেন্ট, ইউ নো, স্যাক্রিফাইস, বিরাট স্যাক্রিফাইস। একদমই তাই। আমরা যদি ফাইনাল ম্যাচ নিয়ে একটুখানি কথা বলতে চাই, গোল্ডেন বুটের কিন্তু একটা সমীকরণ এসে দাঁড়িয়েছে। বর্তমান অবস্থান যদি দেখি, কিলিয়ান এমবাপ্পে 10 গোল 4 অ্যাসিস্ট এবং লায়নেল মেসি 8 গোল 4 অ্যাসিস্ট। হ্যাটট্রিক যদি করে আসলে মেসির, আমরা জানি না আসলে ফাইনাল ম্যাচটা হতে চলেছে খুবই খুবই কম্পিটিটিভ। সেক্ষেত্রে গোল যদি 11 হয় সেক্ষেত্রে একটা বড় সুযোগ রয়েছে। বাট স্পেনের শক্তি এবং দুর্বলতা নিয়ে ছোট করে মিন্টু ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই। অনেস্টলি স্পিকিং, স্পেনের ফুটবল খেলাটা হচ্ছে যে পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রাখা, এবং তাদের 4-1-2-3 বা এটাকে আমরা 4-3-3 ফরমেশন বলি। তারা সবসময় অ্যাকচুয়ালি মাঠের, মানে পিচ জিওগ্রাফি বলে একটা কথা আছে, যে ফুটবল মাঠটাকে যদি আপনি হরিজেন্টালি এবং ভার্টিক্যালি ভাগ করেন, ভার্টিক্যালি 5টা ভাগ, হরিজেন্টালি হচ্ছে 3টা ভাগ, তাহলে এখানে অ্যাকচুয়ালি মানে 16টা জোন হয় মাঠে, এবং প্রত্যেকটা জোন হচ্ছে ইম্পর্টেন্ট। এবং স্পেন যেটা করে অ্যাকচুয়ালি, তাদের প্লেয়িং ফিলোসফি, বল ওরিয়েন্টেড যে জায়গাগুলো থাকে সবখানে তারা অ্যাকচুয়ালি নিউমেরিক্যালি সুপিরিয়রিটি মেনটেন করতে চায়, যার ফলে তাদের জন্য সুবিধা হয়। অ্যাটাকিং এর ক্ষেত্রে যেমন তারা নিয়ারলি খুব কাছাকাছি সব প্লেয়ারগুলো থাকে, এবং বল হারানোর সঙ্গে সঙ্গে খুব দ্রুত তারা সেখানে প্রেসিং করতে পারে, তাদের রিকভারি টাইমটা কম, বিকজ অফ দ্য নিউমেরিক্যাল সুপিরিয়রিটি। এবং কখনো কখনো তারা ওভারলোড করে কোনো একটা পাশে, এবং সেখানেও তারা সেই সুপিরিয়রিটি মেনটেন করার চেষ্টা করে। শুধু ওভারলোড করলে হবে না, সুপিরিয়রিটি থাকতে হবে। তো স্পেন পজিশন বেসড ফুটবল খেলে, অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনা তারাও কিন্তু পজিশনটা নিজেদের কাছে রেখেই খেলার চেষ্টা করে, এবং আজকে স্পেন এটা করতেই চাইবে। এবং অবভিয়াসলি তারা আর্জেন্টিনাকে কিছু কিছু জায়গা আছে, যেটা বললাম ভার্টিক্যাল জোন, হাফ স্পেস, ওয়াইডার লেন এবং সেন্ট্রাল এক্সিস, জোন 14 বলি ওটাকে আমরা, জাস্ট পেনাল্টি বক্সের বাইরে, এই জায়গাগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লয়েট করতে দিবে না আর্জেন্টিনাকে, এবং এটা তারা কিন্তু ফ্রান্সকেও দেয়নি। সো লিওনেল মেসির যে ক্যারেক্টারিস্টিক্স, উনি বেসিক্যালি এই জোন 14 এবং হাফ স্পেস থেকে স্ট্রাইক করে, এবং এটা হচ্ছে তার, মানে আমরা হিটম্যাপ দেখলে যে ভিজিলেন্স এরিয়া মাঠ। সো স্পেন এটা আজকে চাইবে না যে আর্জেন্টিনা এই সমস্ত জায়গাগুলো ক্যাপিটালাইজ করে, স্পেশালি লিওনেল মেসি, এবং ফ্রান্সের মতোই অ্যাকচুয়ালি তারা সেখানে একটা ট্রাফিক তৈরি করবে ওইখানে, ওভারলোড উইথ সুপিরিয়রিটি। এবং তাদের আরেকটা জিনিস হচ্ছে যে কোনো সিচুয়েশনে খেলার যে স্টেটই হোক না কেন, আইদার দে আর লুজিং অর দে আর উইনিং, তারা কখনোই তাদের ফিলোসফি থেকে তারা বের হয় না, এবং তারা কিন্তু প্যানিক হয় না। ফ্রান্স যেটা হয়েছিল প্যানিক, যে গোল কনসিড করার পরে তারা এমন প্যানিক হয়েছে যে তারা দ্রুত গোল করতে চায়, এবং তখনই সব ভুলভাল শট। অ্যাবসলিউটলি হারি অপোনেন্ট ইনটু দ্য মিস্টেক। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। টেনশন চলছে চারিদিকে, এবং আমরা অপেক্ষার প্রহর গুনছি পরবর্তী খেলা নিয়ে। এবং স্পেন ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটার আগে অনুশীলনের জায়গাটা কিন্তু অনেকটা হ্যাম্পার হয়েছে, বিকজ আমরা সবাই জানি নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে প্রবল বজ্রঝড়। স্পেনের শেষ অনুশীলন কিন্তু পুরোপুরি বাতিল হয়েছে। অপরদিকে আর্জেন্টিনা মোটামুটি 45 মিনিট অপেক্ষার পর অনুশীলন করার সুযোগ পেয়েছে। ফাইনালের আগে শারীরিক এবং কৌশলগত প্রস্তুতির প্রশ্ন এটা কিন্তু রয়েই যায়। আমরা যদি ব্যক্তিগত জায়গা নিয়ে কম আলাপ করে, আমরা যদি অ্যাজ আ টিম খেলা নিয়ে একটু আলাপ করতে চাই, এইটা কতটা আন্ডার প্রেসারে রাখবে স্পেন এবং আর্জেন্টিনা দুই টিমকেই? কারণ স্পেন তো নির্ধারিত, মানে ওরা তো স্পেসিফিক একটা ফিলোসফি নিয়ে খেলে। ভাইয়া বলছিলেন যে ওদের খেলার প্যাটার্নটা একই রকম, সেখানে আসলে অনুশীলন করতে না পারা, শেষ মুহূর্তের অনুশীলন, সেটা কতটা প্রভাব ফেলবে? এটা কি যে ফাইনালের ফাইনাল, মানে ফাইনাল পরীক্ষার একদম মনে করেন আপনি ইলেকটিভ ম্যাথ পরীক্ষাটার আগে শেষ রিভিশনটা দিবেন আপনি, বা কি করবেন ওই জিনিসটা আপনি দিতে না পারলে তখন হয় কি যে প্রিপারেশন, আপনি মাঠে যাচ্ছেন ঠিকই বা পরীক্ষার হলে যাচ্ছেন ঠিকই, এক ধরনের খচখচ থাকতে পারে মনে। কিন্তু ওরা যেই লেভেলের প্রফেশনাল ফুটবল খেলে, আমার মনে হয় না খুব বেশি ইম্প্যাক্ট পড়বে এতে, কারণ ওরা জানে, আসলে দুই টিমই জানে ওরা কি করতে যাচ্ছে। এত দূর পথ পাড়ি দিয়ে একদম শেষে এসে তরি ডোবাতে যাবে না কেউই। আর যেটা বলছিলেন মিন্টু ভাই, যে হ্যাঁ দুই টিমেরই এক ধরনের স্ট্র্যাটেজি আছে, কিন্তু মিডফিল্ড আজকে পুরো
কন্ট্রোল করবে। আর স্পেনের যেটা বলছিল, স্পেন লাস্ট ম্যাচেও দেখবেন আপনি যে বল ওরা লুজ করার সাথে সাথে এত কুইক রিকভারি করতে পেরেছে, এবং স্পেন যেরকম চেয়েছে, আমি বলছিলাম কোথায় যেন, আমার গেম প্ল্যান ওয়াইজ তোমাকে আটকে যেতে হবে, ফ্রান্স কিন্তু তাই সেই গ্যাড়াকলের মধ্যে পড়েছে। তো ওরকম জায়গা থেকে আমার মনে হয় যে মিডফিল্ড যারা ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে পারবে, দে উইল উইন। রদ্রি এই ওয়ার্ল্ড কাপে রেকর্ড 655টা পাস দিয়েছে এবং সফলতার হার মোটামুটি 94%। আসলে তাকে যদি বল থেকে বিচ্ছিন্ন করতে হয়, আর্জেন্টিনার সবচাইতে কার্যকর কৌশল কি হতে পারে? এবং একইভাবে একটু জানতে চাই যে আর্জেন্টিনা কি রদ্রিকে সরাসরি ম্যানমার্ক করবে, নাকি তার চারপাশে মোটামুটি পাসিং লাইন খানিকটা কন্ট্রোল করবে বা বন্ধ করে দিতে পারে? রদ্রির পজিশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পজিশন, এবং 4-1-2-3 বলি অথবা 4-2-3-1 বলি, এই প্লেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাবল পিভট বা আমরা এটাকে অ্যাঙ্কার মিডফিল্ড বলি, আর এটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্কার মিডফিল্ড বা সিঙ্গেল পিভট। তাহলে খেলাটা যখন বিল্ড করে, আপনি খেলা যখন পিছন থেকে তৈরি করবেন, এই প্লেয়ারটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা খেলার 3টা ফেজ জানি, একটা হচ্ছে বিল্ড আপ ফেজ, আর একটা হচ্ছে কনসলিডেশন ফেজ, আর একটা হচ্ছে ফিনিশিং ফেজ। তাহলে ফিনিশিং ফেজে যাওয়ার জন্য ইনসিশন ফেজকে অতিক্রম করে যেতে হয়। তাহলে বিল্ড আপ ফেজে মূল রোল প্লেটা করে হচ্ছে রদ্রি, এবং তার সঙ্গে কখনো কখনো ফেবিয়ান রুইস ড্রপ করে, কারণ এখানে নিউমেরিক্যাল সুপিরিয়রিটির জন্য। তাহলে এই প্লেয়ারটার অ্যাট্রিবিউটস কী ধরনের থাকে? হি ইজ অ্যাভেলেবেল ইন পজিশন, যখন তার টিমের পায়ে বল সে অ্যাভেলেবেল। সেকেন্ড থিংস হচ্ছে হি নিডস টু বি ভেরি গুড প্লেয়ার, মানে পাসিং অ্যাকুরেসি উইথ শর্ট, মিডিয়াম এবং লং পাসিং, হি ডিক্টেট এভরিথিং। আর আরেকটা হচ্ছে যে রিকভারি অফ দ্য বল অন গ্রাউন্ড অ্যান্ড এরিয়াল ডুয়েল। তাহলে সব অ্যাট্রিবিউটসে রাইট দিস মোমেন্ট হি ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার। তাহলে তাকে যখন আপনি ইংল্যান্ড মানে স্পেন যখন বিল্ড করবে খেলা, এখন প্ল্যানিংটা হচ্ছে আইদার লতারো মার্টিনেজ, মেসি এটা করবে না, মেসি সুপারস্টার, হি উইল নট ডু দিস থিংস, আইদার লতারো অর হুলিয়ান আলভারেজ, হুএভার ইট ইজ, হি উইল ড্রপ হেয়ার। কিন্তু আপনি বিল্ড আপটা কীভাবে বন্ধ করবেন? আপনার ফরমেশন যদি হয় 4-1-3-2 আর্জেন্টিনার, তাহলে 2 জন উপরে, তাহলে লিওনেল মেসি আর হচ্ছে লতারো অথবা হুলিয়ান আলভারেজ। তাহলে 2টা সেন্ট্রাল ব্যাক স্প্লিট করতেছে, তারা জায়গা নিচ্ছে। ফুল ব্যাক হাই অফ দ্য পিচ স্পেনের কুকুরেয়া এবং হচ্ছে পেদ্রো পোরো। তাহলে আপনার যেহেতু 4টা মিডফিল্ড আছে, এখানে ওয়াইড মিডফিল্ডার এনজো অথবা ডি পল অথবা সিমিওনি, হুএভার ইট ইজ, আমি জানি না। তাহলে হোল্ডিং মিডফিল্ডারকে ডোন্ট লেট হিম টু রিসিভ দ্য বল ফ্রম দি ব্যাক লাইন, তার পাসিং লাইনটা কাট করতে হবে, আর আপনাকে ক্লোজ ডাউন করতে হবে। কারণ কনসলিডেশন ফেজটা তখনই তৈরি হয় আফটার রিসিভিং অ্যান্ড টার্নিং। সে যখন টার্ন করতে পারবে তখনই অ্যাকচুয়ালি কনসলিডেশন হবে। সে যদি টার্নিং করতে না পারে, তার ফেজ যদি টুয়ার্ডস হিজ ওন গোল থাকে, সে অটোমেটিক্যালি আবার ব্যাক পাস করবে, তাহলে কনসলিডেশন ফেজ অতিক্রম করতে পারছে না। তাহলে তাকে নিউট্রালাইজ করতে হলে তার কাছ পর্যন্ত বল আসতে দেওয়া যাবে না, আর যদি আসেও ডোন্ট লেট হিম টু টার্ন উইথ দ্য বল। তাহলে এটা হবে একটা এলিমেন্টস মেবি। আর সেক্ষেত্রে যদি ইংল্যান্ডের বিপক্ষে আমরা দেখি যে এনজো কিন্তু দূর থেকে একটা গোল দিয়েছে সুন্দরভাবে, ফাইনালের আগে এই তার ট্যাকটিক্যাল এই জায়গাটা আসলে ফ্রান্স স্পেনকে কতটা সতর্ক করবে? স্পেন যেটা শতাব্দী একটু আগে বলেছিল যে এটাকে বলে ইন্টিমিডেট করা, যে আমার প্ল্যানের সঙ্গে আমি তোমাকে পেতে চাই। স্যার অ্যালেক্স ফার্গুসন একটা কথা বলতেন যে আমরা যখন কারোর সঙ্গে কোনো ম্যাচ খেলি, অ্যাট ফার্স্ট টু লুক অ্যাট হু দ্য ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার ফ্রম দি অপোজিশন টিম, উই মাস্ট গেট টু গ্রিপস উইথ হিম, তাকে আমার বাগে নিতে হবে। তাহলে স্পেন যেটা করে, তুমি কোথায় আসতে চাচ্ছ অলরেডি দে নোজ, যে কীভাবে অ্যাকচুয়ালি অপারেশনগুলো করে আর্জেন্টিনা, আইদার মেসি অর এনজো ফার্নান্দেজ। এনজো স্পেস পেয়েছিল এখানে জোন 40-এ, হি ওয়াজ অ্যালোন, ফ্রি, একদম আনঅকুপাইড, কারণ এত লো ব্লক এবং তার মিডফিল্ড লাইনটাও একদম ক্লোজ ছিল। এখন স্পেন তো আর সেই ভুলটা হয়তো করবে না ডেফিনেটলি, হি উইল নট গিভ এনি চান্স টু রিসিভ দ্য বল ইন দ্যাট জোন। আর আর্জেন্টিনাকেও করতে হবে যে আমি ওই জোন ক্যাপিটালাইজ করবো। তাহলে কিভাবে? যখন অ্যাকচুয়ালি স্পেন হাইব্যাক নিয়ে খেলবে, স্পেনের পজিশন অপোনেন্ট হবে, তাহলে আফটার গেনিং পজিশন গো ফর দি কাউন্টার অ্যাটাক, খুব ফাস্ট করতে হবে। আর এবার খেয়াল রাখতে হবে যে স্পেন কিন্তু পুরো টুর্নামেন্টে এখনো পর্যন্ত মাত্র একটা গোল কনসিড করেছে, ভেরি গুড কন্ডিশন। আমরা ট্যাকটিক্যাল ব্যাটল নিয়ে আবারও প্রশ্নে ফিরবো। একটু ফাইনালে কি কি আয়োজন থাকছে, যেহেতু আজ রাতেই ফাইনাল, সেটা একটু দেখে আসতে চাই। দর্শক, ফাইনালের আয়োজন রয়েছে রাত 11:30টায় সমাপনী অনুষ্ঠান হবে। বিশ্বকাপ ইতিহাসের এবারই প্রথম হবে
হাফ টাইম শো। ম্যাচ শেষে ডোনাল্ড ট্রাম্প এবং ইনফান্টিনো ট্রফি তুলে দেবেন বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে এবং বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা পাবেন বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং। চ্যাম্পিয়ন দল পাবে মোট 5 কোটি মার্কিন ডলার। বিশ্বকাপ 2026-এর এই প্রাইজ মানি তো 2026 বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ মানের ঘোষণা দিয়েছে ফিফা। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে 5 কোটি ডলার বা প্রায় 600 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 3 কোটি 30 লাখ ডলার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল পাবে যথাক্রমে 2 কোটি 90 লাখ এবং 2 কোটি 70 লাখ ডলার। 48টি দেশ পাবে 72 কোটি 70 লাখ ডলার বা 8,861 কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে যে দলগুলো বাদ পড়েছে তারা পাবে দল প্রতি 90 লাখ ডলার। ইটস হিউজ। তবে আমি জানি না এই যে হাফ টাইম শো এর এই ব্যাপারটা আসলে কতটা প্রভাব ফেলবে, বিকজ আমরা দেখছিলাম যে হাইড্রেশন ব্রেকটাই কিন্তু অনেক সময় ম্যাচের গতিপথ সবকিছুই চেঞ্জ করে দিচ্ছে, কারো পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। সো এটাকে কিভাবে দেখছেন আসলে, এটাকে পুরো বাণিজ্যিকীকরণ হয়ে গেল কিনা? ব্যাপারটা তো তাই। হাইড্রেশন ব্রেক আমার কাছে মনে হয় মিন্টু ভাই আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, যারা ফুটবল খেলেন তাদের জন্য 2 মিনিট পানি খাওয়ার বিরতি লাগে না। এবং সেখানে হাফ টাইম শো মানে এটা না, আমি জানি না আসলে আয়োজনটা কি। আমরা দেখা গেলো 15 মিনিটসের মধ্যেই অ্যারেঞ্জ করছে, একটা দুটো গান হয়তো থাকবে, স্টেজ মানে একদম কোনো স্টেজ থাকবে না বা আড়ম্বর থাকবে না, লাইটিং টাইটিং দিয়ে হয়তো কিছু একটা অ্যারেঞ্জ করবে। এই টাইপের কিছু হলে আচ্ছা দ্যাটস ফাইন, দর্শকরা এন্টারটেইনড হলো। কিন্তু আমার হাফ টাইম শো এর জন্য আধা ঘন্টা রেডি করো, 45 মিনিটস গেলে কিন্তু ফুটবল ধ্বংস হয়ে যাবে। মানে হাফ টাইম 20 থেকে 25 মিনিট দীর্ঘ যদি হয় এর প্রভাব তো পড়বে অবশ্যই খেলোয়াড়দের শরীরে, ম্যাচের ছন্দে এবং মেন্টালি। ভাইয়া হাইড্রেশন ব্রেক একটা মিনিট ইন্টারাপ্ট করি, দেখেন যে খেলার রিদম নষ্ট করে দেয় কিন্তু হাইড্রেশন ব্রেক। আমি খুব চাপাচ্ছিলাম গোল দেবো, হাইড্রেশন ব্রেক, তারপর আমি কিন্তু খেয়ে গেলাম। ওই দিন দেখেছি বারবার যে বলছিল যে পিকফোর্ড ইংল্যান্ডের গোলকিপার, ও বলছিল বারবার হাইড্রেশন ব্রেক, উপর দিকে ঘড়ি দেখাচ্ছিল কিন্তু বারবার, এবং দুইবারই মানে এন্ডেই দুইবার ও হাইড্রেশন ব্রেকের কল দিয়েছে। ফাইনাল গিয়ে তো হারলি, রিদমটা তো নষ্ট হলো। হ্যাঁ সেটাই। আর এই যে বিনোদনের এই বড় একটা আয়োজন, এটা কি ফাইনালে আসলে আকর্ষণ বাড়াবে নাকি মূল ফুটবল থেকে মনোযোগ খানিকটা সরিয়ে দিবে? এটা শতাব্দী ভাই যথার্থই বলেছেন অ্যাকচুয়ালি, কারণ এখানে বিজনেসটাও একটা ফ্যাক্টর। সারা পৃথিবীব্যাপী আপনি যে কাজটাই করবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার বিজনেসটাও দেখতে হয়। এখন ফিফা এত কিছু অ্যাকচুয়ালি ইম্পোজ করার চেষ্টা করছে, এবং যেটা বললেন শতাব্দী ভাই, হাফ টাইমের সময় কিন্তু হচ্ছে 15 মিনিটস অনলি, এর বাইরে কিন্তু আপনি করতে পারেন না অ্যাকচুয়ালি। এটা মানে এই ওয়ার্ল্ড কাপে অনেক কিছু হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি আনইউজুয়াল, আমরা কখনোই দেখিনি। আপনি একটা প্লেয়ারকে রেড কার্ড দিয়েছেন, সেটা আবার উইথড্র হয়ে যাচ্ছে, এটা কখনো আগে হয়নি। এবং ইভেনচুয়ালি যদি হাফ টাইমের সময় আমি শিওর যে এটা 15 মিনিটের বেশি হবে না, ওই শর্ট টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে, কারণ না আদারওয়াইজ কিন্তু আপনার ফুটবলের যে মেইন স্পিরিট সেটাই তো আপনার নষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। সত্যি এটা আমি জানিও না। আমারও তাই মনে হয় যে মিডফিল্ডে একটা দুটো গান হয়তো করতে পারে শাকিরা টাকিরা এসে, এই টাইপের কোনো একটা আয়োজন থাকবে হয়তো, সেটা আমরা দেখতে পাবো সেটা আজকে দিবাগত রাতে। তবে আমি জানি প্রত্যেকটা পর্বে আমি যেটা করে একটু প্রেডিকশন জানতে চাই। ফাইনালে প্রেডিক্ট করা খুবই টাফ, তবে যেটা আমার মনে হচ্ছে ভাই আপনাদের সাথে ফ্রিকোয়েন্টলি আমার আলাপ করে, যে শুরুতে যদি যে দলই আসলে জিততে চাবে শুরুতে তাকে আসলে অ্যাটাকিংয়ে আসতে হবে। ডিফেন্স খেলে মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট আসতে পারে। এবং শতাব্দী ভাই বলছিলেন যে ইউজুয়ালি ম্যাচে এই যে আর্জেন্টিনার শেষ 10-15 কিংবা 7 মিনিটে কামব্যাক, সেটাও বোধহয় একটা ওয়াইজ ডিসিশন। আচ্ছা সেটা ওটার যদি আশায় থাকে তাহলে আর্জেন্টিনা একদম বিপদে পড়ে যাবে। আর যদি ফার্স্ট হাফেই যদি সিকিউর করতে চায় ম্যাচ, সেক্ষেত্রেও বিপদ আছে দুই দলের জন্যই, কারণ দুই দলই তো একদম খুব টপ লেভেলের ফুটবল খেলে ফাইনাল পর্যন্ত এসেছে। আমার কেন যেন মনে হয় আজকের ম্যাচটা একদম টাই ব্রেকার পর্যন্ত যাবে, আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে মিন্টু ভাই যে নির্ধারিত সময় শেষ হবে? ভাই যেটা বললেন আসলে খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এবং আপনি যদি ডিফেন্সটা ভালো করেন, মানে বোথ দ্য টিমস, কেউ বলে ডিফেন্স ইজ দ্য ফার্স্ট অপশন অফ অ্যাটাক, কেউ বলে অ্যাটাক ইজ দ্য ফার্স্ট অপশন অফ ডিফেন্স। আপনি যদি ডিফেন্ডিংটা ভালো করতে পারেন, ইফ ইউ ডোন্ট কনসিড গোল, 90 মিনিটস ইউ উইল গেট দ্য অপরচুনিটি টু স্কোর গোল। একদম। আর আমি ওই একইভাবে আমি আর প্রেডিকশনটা জানতে চাইছি না। আজকের মতন এই আয়োজন এখানেই শেষ করছি। তবে আমরা এটাই চাই যে দল ভালো খেলুক, প্রত্যাশিতভাবে সেই সুন্দর জয়টা যেন আসে। অবশ্যই সেটা চাই, কারণ 4 বছর পর পর খেলা হয়। আর আমরা যেই জিতুক হারুক স্বাভাবিকভাবে যেন সেটা মেনে নেই, দর্শকদের উদ্দেশ্যে বলা, উদযাপন করতে গিয়ে বা হাঙ্গামা হুজুর ঝগড়াঝাটির মধ্যে না জড়াই। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু 12 জনের উপর মানুষ অলরেডি মৃত্যুবরণ করেছে বিভিন্ন কারণে। সো ওই জায়গাটা থেকে আমরা সবাই ভালো থাকি। 4 বছর পর আরেকটা বিশ্বকাপ তো আসছে। সেটাই। আর ছোট করে যদি একটু জানতে চাই, আসলে শেষ করলেও শেষ করতে ইচ্ছে করে না। এবার তো খেলা হচ্ছে বেসিক্যালি বার্সা কিডস ভার্সেস আসলে বার্সা লেজেন্ডের ভেতরে। সো ইয়ামাল আর মেসি কি কেমন দ্বৈরথ হবে, কি মনে হচ্ছে? এখানে একটা জিনিস হচ্ছে যে মানে অলরেডি লিওনেল মেসি
উনি প্রুফ করেছেন, প্রুভড, এবং ওনার আর আসলে পাওয়ার কিছু নেই। এবং আমি লামিন ইয়ামালের সঙ্গে ওনার কম্প্যারিজনও যেতে চাচ্ছি না। হি ইজ অলসো টপ ক্লাস প্লেয়ার, এবার প্রডিউস বাই বার্সা একাডেমি, এবং উনি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছেন। বলা চলে লিওনেল মেসির ট্রেনিং দেখে দেখে এরা বড় হয়েছে। সো লিওনেল মেসির লেভেল হচ্ছে অন্য লেভেলের, এবং লামিন ইয়ামাল আমরা ধরে নিতে পারি তার যে পটেনশিয়াল, হয়তো ভবিষ্যৎ সে হচ্ছে সুপারস্টার ওয়ার্ল্ড ফুটবলের। সো ডেফিনেটলি ইউরো চ্যাম্পিয়নে তার যেরকম ভূমিকা ছিল পারফরমেন্সে, অফকোর্স হি উইল ট্রাই হিজ বেস্ট টুডে অলসো। অবশ্যই, এবং নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ থাকবে। আর গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের লড়াইয়ে কি মনে করছেন শতাব্দী ভাইয়া? আমার মনে হচ্ছে মেসি যাবে বেস্ট প্লেয়ার আর এমবাপ্পে হবে বেস্ট স্কোরার, যেটা হয়ে গেছে আজকে। মনে হয় না মেসি গোল করতে পারবে, কারণ মেসির উপর প্রেশার থাকবে। ওরা যেভাবে অ্যাটাক দেবে, আর কুকুরিয়া থাকবে এক সাইডে, কুকুরিয়া মেসির সাইডে থাকবে, আর দুজনের তো কাছাকাছি সাইজ, তো জমবে ভালো, ব্যাটেলটা জমবে ভালো। অবভিয়াসলি। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমরা সেটাই চাই যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন আমরা সুস্থভাবে হেলদি ওয়েতে আমরা পোস্ট ম্যাচ সেলিব্রেশনটা দেখতে পারি, এবং যে দলই জিতুক যে দলই হারুক, আসলে হারা জেতা এটা পুরো মানে খেলারই অংশ, আমরা যেন সুস্থভাবে খেলাটা উপভোগ করি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দীর্ঘ 1 মাসের লড়াই শেষে বিশ্বকাপ এখন শেষ ম্যাচের অপেক্ষায়। একদিকে বলের নিয়ন্ত্রণ, দলীয় সমন্বয় এবং তারুণ্যে উজ্জ্বল স্পেন, অন্যদিকে অভিজ্ঞতা, হার না মানা মানসিকতা এবং লায়নেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকে রাতেই নির্ধারিত হবে বিশ্বকাপ থাকবে আকাশি সাদার দখলে নাকি নতুন করে লাল রঙে রাঙাবে ফুটবল বিশ্ব। আগামীকাল বিশ্বকাপের পূর্ণাঙ্গ রিক্যাপ এবং সমাপনী আয়োজন নিয়ে দীপ্ত ডি বক্সের শেষ পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি। আমার সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু এবং উনি অভিনেতা শতাব্দী ওয়াদুদ। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। সবাই ভালো থাকবেন। গুড ইভিনিং।